আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। সবাইকে পড়ালেখার আজকের ফ্রি বাংলা লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি বরাবরের মতো আমি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম শাকিল। তো তোমরা এতদিন পর্যন্ত যে ফ্রি লাইভ ক্লাসগুলো করেছো হয়তো বাংলা দ্বিতীয় পত্রের উপর ছিল, কারণ আমরা জেনারেলি ফ্রি বাংলা প্রথম পত্রের ক্লাস তেমনই নিই নাই, মেগা ম্যারাথন ক্লাস ছাড়া, আর সবগুলোতেই সেকেন্ড পেপারে পড়ানো হয়েছে। তো এবারে যেহেতু আমাদের 26 এবং 27 সালের পরীক্ষার্থী সবাই রয়েছে, তো সবার জন্য সবার কথা বিবেচনা করে আমরা সবচেয়ে কঠিন একটা টপিক বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা সম্পর্কে কিছুই জানো না, তারা আজকে বিস্তারিত জানতে পারবে, একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। ঠিক আছে? তো আর কথা বাড়াবো না, আমি তোমরা সবাইকে জানাবো একটু করে আমাদের ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? আমাদের সাথে অলরেডি নাদিয়া আক্তার জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আজকে নতুন জয়েন হলাম, থ্যাংক ইউ। নাজিয়া আফিফা আক্তার মোহনা রয়েছে আমাদের সাথে, সালাম জানিয়েছে। ইমরান মণ্ডল সালাম জানিয়েছে। সুমাইয়া ইয়াসমিন স্মৃতি রয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভাইয়া একটু একটু করে আমাদেরকে ক্লাসটা শেয়ার করে দিবা। আজকে আমরা আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমি হয়তো বলবো, কিন্তু বিস্তারিতভাবে বিশদভাবে আলোচনা হয়তো পরে করব। তবে বিভীষণের প্রতি মেঘনাদ যেহেতু কবিতাটা অনেক বড়, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আজকে অন্তত সহজ ভাষায় সহজভাবে ব্যাখ্যা দিয়ে আজকে এই কবিতাটা শেষ করার জন্য। তো আমি সবাইকে আরেকটু করে 2-1 মিনিট একটু ধৈর্য ধরতে হবে ভাই আমাদেরকে, যেহেতু এটা ফ্রি ক্লাস, যথেষ্ট অডিয়েন্স না আসা পর্যন্ত আসলে আমরা চাইলেও শুরু করতে পারতেছি না। কেমন? কারণ অনেক অডিয়েন্সে কিছুক্ষণ পর আসবে, অনেকে এখনো হয়তো জানে না। আমাদের সাথে এখনো মাত্র 25 জন যুক্ত হয়েছে। তোমাদের সবার কমেন্ট আমি পড়বো ভাইয়া, তোমরা সবাই একটু করে ক্লাসটা শেয়ার করে দাও। আবার চলে আসছি স্মৃতি, তোমরা শেয়ার করে দিতে পারো। স্মৃতি, দীপ্ত, নুসরাত, তোমাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে তোমাদের তাইলে আসলে তোমরা কি ক্লাসগুলো চাইলে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে? তো আর বেশি কিছু কথা বাড়াবো না, আমি তোমাদের অনেক কথা বলে ফেলছি। আমরা আজকে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে, তোমরা জানো, তোমরা যারা 26 সালের পরীক্ষার্থী রয়েছ, যারা 25 সালের 26 এবং 27 সালের পরীক্ষার্থী রয়েছ, তোমরা যে হ্যাঁ হ্যাঁ আমি একটু করে শেয়ার করে দিই, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। ওকে ওকে, দেখো ওকে, ডান স্যার। তার ওকে, আমাদের শেয়ার করা শেষ। তাহলে এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বিভীষণের প্রতি মাইকেল মধুসূদন দত্তের একটা চিত্র দেখবো। এই কাহিনীটা আসলে কোথা থেকে উৎপত্তি হয়, কীভাবে উৎপত্তি হয়, সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা আর কে কে জয়েন হয়েছে আমরা একটু দেখতে চাই। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছি, 30 জন মাশাআল্লাহ। ভাইয়া একটু করে ভাইয়ার নোট রাখতে হবে, একটু করে ক্লাস শেয়ার করতে হবে। সাকিব হোসেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্মৃতি অনেককে মেনশন করেছে, ধন্যবাদ। দীপ্ত, আসসালামু আলাইকুম। ফারহানা পায়েল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ফরিদা প্রভা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিটন রায়, আদব ভাইয়া। আচ্ছা, ওকে ভাইয়া, দেখো তাহলে এবার খেয়াল করো, আমরা এই যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কাহিনীটার উত্তরটা আমরা আজকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানবো না। তারপরে যদি সংক্ষেপ একটু করে বলি, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে আধুনিক যুগের কবি। তারপর হচ্ছে তোমার তারপরে উনি হচ্ছে একমাত্র কবি যিনি হচ্ছে প্যান্ট শার্ট ট্রাই পরে, আমাদের প্রথম কবি। এর আগে কবিরা কিন্তু আসলে প্যান্ট শার্ট পরতেন না, এমনটা কিন্তু না। উনি হচ্ছে কি করতেন, ওনারা হচ্ছে ধুতি পরতেন কিংবা লুঙ্গি পরতেন। ইনি হচ্ছে একমাত্র কবি, তোমরা দেখতে পাচ্ছ কোট ট্রাই পরা। তারপরে এছাড়া হচ্ছে উনি হচ্ছে নজরুল পূর্ববর্তী বিদ্রোহী কবি, এবং নজরুল আসি বিদ্রোহী কবি, নজরুল পরবর্তী বিদ্রোহী কবি ছিল কিন্তু সুকান্ত ভট্টাচার্য। এইভাবে আমরা সব কিছু পড়বো। এবং ওনার ছদ্মনাম টিমোথি প্যান পয়েম। তারপর হচ্ছে উনি কত সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, ওনার যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলো তোমরা সহজে চাইলে মনে রাখতে পারো। উনি 4টা কাব্য রয়েছে, আমি একটু যদি সংক্ষেপে বলি, ওনার মাত্র কাব্য হচ্ছে 4টা। একটা হচ্ছে মহাকাব্য, কাব্যগুলো তুমি মনে রাখতে পারো ব্রতিবীজ দিয়ে মনে রাখতে পারো। ব্রতিবীজ মানে কি ভাইয়া? ব দিয়ে বজ্রাঙ্গনা, তি দিয়ে তিলোত্তম সম্ভব, বি দিয়ে বীরঙ্গনা, চ দিয়ে চতুর্দশপদী কবিতা বই। এই 4টা কাব্যগ্রন্থ রয়েছে। যদিও তিনি সর্বপ্রথম যেটা সাহিত্য লিখি সেটা হচ্ছে ইংরেজি ভাষায়, সেটার নাম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। কেমন? তো এভাবে আসলে উনি অনেক কিছুই করেন। আর আসলে আমাদের এতগুলো জানার সময় না, আমরা আজকে চলে যাব সরাসরি ক্লাস। ভালো লাগবে, তুমি একটু ধৈর্য ধরতে হবে। এবং বিভীষণের প্রতি মেঘনাদ তোমার
একজন জলের মতো যে হয়ে যাবে। তো সেজন্য তোমার ক্লাসটা শেয়ার করতে হবে ভাইয়া, 25 জন। ওকে, তাহলে কি কি বলছি, ওনার কাব্যগ্রন্থ হচ্ছে 4টা, বজ্রাঙ্গনা, তিলোত্তম সম্ভব, বীরঙ্গনা, চতুর্দশপদী কবিতা। আরেকটা মহাকাব্য আছে, সেটা হচ্ছে মেঘনাদ বধ। ওকে, আমরা এদিকে যাচ্ছি না, আমরা সরাসরি কবিতার মধ্যে চলে যাব। কবিতায় যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমাদেরকে আসলে বুঝাইতে হবে, সেটা হচ্ছে আমি একটু করে তোমাদেরকে একটু করে ভাইয়া কষ্ট দিব, সেটা হচ্ছে একটু করে আমরা হোয়াইট বোর্ডে লিখবো, কেমন? দেখো, আমাদের বিভীষণের মেঘনাদ যে কাহিনীটার আগে তোমাকে একটা কাহিনী জানতে হবে। সেই কাহিনীটা হচ্ছে অযোধ্যা নামের একটা রাজ্য ছিল। লিখে ফেলো সবাই, খাতা কলম খোলো। কি ছিল? অযোধ্যা রাজ্য। এই অযোধ্যা রাজ্যের একজন রাজা ছিল। অযোধ্যা রাজ্য বলতে তোমরা জানো ভারতের একটা অযোধ্যা রাজ্য, কেমন? একটু খেয়াল করে সবাই শেয়ার করে দাও। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সরি ভাইয়া, আমি আসলে খেয়াল করি নাই। ফরহাদিয়া হবে যে, থ্যাংক ইউ। প্রভা বলবো আমি, আমাকে বলো সুমাইয়া, সুমনা। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। অযোধ্যা হচ্ছে ভারতের একটা রাজ্য, যে রাজ্যতে হচ্ছে তোমরা জানো আমাদের ওই যে বাবরি মসজিদ এবং রাম মন্দির নির্মাণ নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় হচ্ছে অযোধ্যা রাজ্য। তো অযোধ্যা রাজ্যের তখনকার দিনে যিনি রাজা ছিলেন তার নাম ছিল রাজা দশরথ। তার নাম ছিল কি ভাইয়া? রাজা দশরথ। আমি অতটা অভিজ্ঞ না হিন্দু ধর্ম নিয়ে, তারপরও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি আসলে বোঝার চেষ্টা করতেছি। দেখো, তারপরে দেখো, দশরথের 3 জন রানী ছিল। 3 জন রানীর নামগুলো তোমরা জানো কিনা আমাকে একটু বলো তো, কে কে জানো? 3 জন রানী ছিল, অর্থাৎ তিনি 3টা বিয়ে করে। হয়তো তোমার কি সন্তান একটা প্রোডাক্ট উৎপাদন হচ্ছে না, কিংবা সন্তান হচ্ছে না, সেজন্য আরেকটা করেছে, আরেকটা করেছে, এভাবেও হতে পারে। বা 3টা করা আমাদের ইসলামের মধ্যে 4টাই করতে পারে, হয়তো ওরা 3টা করেছে আর কি। তাদের নাম ছিল কৌশল্য, এরপরটার নাম ছিল কৈকেয়ী, এরপরটার নাম ছিল সুমিত্রা, এরপরটার নাম কি ছিল? সুমিত্রা। তাহলে এখানে কে রাখতে হবে? কৌশল্য হচ্ছে বড় রানী, কৈকেয়ী হচ্ছে ছোট রানী, এরপর হচ্ছে কে ছিল? হ্যাঁ, সুমিত্রা। হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ, হাই ভাইয়া, সবাই একটু শেয়ার করো। কেমন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। নাজমা, ভালো আছি। দেখো, কৌশল্য, কৈকেয়ী, সুমিত্রা। তো ওদের আসলে 3 জনেরই আসলে কারো কোনো প্রোডাক্ট উৎপাদন হচ্ছিল না বা কারো সন্তান হচ্ছিল না, সেজন্য রাজা দশরথ একটা যজ্ঞের আয়োজন করে। ভালো করে খেয়াল করো, অযোধ্যা রাজ্য, অযোধ্যা রাজ্যের যে দশরথের যে বংশ, সেটাকে বলা হয় যে রঘু বংশ। কি বংশ? রঘু বংশ। অযোধ্যা রাজ্যের যে বংশ, সেটাকে বলা হয় যে রঘু বংশ। ভালো করে খেয়াল করার কাহিনী, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বুঝলে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা। শুধু ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে। 33 জন আসো তোমরা, 35 জন যা রয়েছ একটু শেয়ার করে দিলে তো হয়ে যায়, কেমন? দেখো, প্রোডাক্ট উৎপাদন। হ্যাঁ, তো আসলে কৌশল্য, কৈকেয়ী কাদেরই প্রোডাক্ট উৎপাদন হচ্ছিল না, মানে সন্তান জন্ম দিতে পারতেছিল না। সেই জন্য রাজা দশরথ কি করেছে? তাদের জন্য একটা অশ্বমেধ নামের একটা যজ্ঞের আয়োজন করেছে, মানে পূজার আয়োজন করেছে আর কি। অর্থাৎ অগ্নিকুণ্ড থাকবে, সেখানে একটা যজ্ঞের আয়োজন হবে। তো করেছে, যেই কথা সেই কাজ। সেখানে যখন অগ্নিকুণ্ড থেকে একটা দেবতা বের হয়, কি বের হয়? দেবতা। দেবতা বের হয়ে দশরথকে এক বাটি পায়েস, মানে একটা প্রসাদের মতো কিছু একটা দেয়। বলে যে তুমি যদি পায়েসগুলো, এই যে মনে করে এক বাটি পায়েস দিয়েছে, এই পায়েসগুলো 3 রানীকে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রাকে যদি সমান ভাগ করে খাওয়াও, তাহলে তারা সন্তান উৎপাদন কিংবা প্রোডাক্ট উৎপাদন বলা বা সন্তান জন্ম দিতে পারবে। এটা পারে, এটা কৌশল্যা, সুমিত্রা, যাক কৈকেয়ী, যাক যেটা হোক, পারলে ভাইয়া তোমার তো আসলে ক্লাস করার দরকার নাই, তারপরে অন্যভাবে পারো কিনা দেখো। ওকে স্যার, দেখো এখন মনে করে একটা পায়েস দিয়েছে, পায়েসটাকে সে সমান ভাগ করেছে এইভাবে। তাহলে আবার বলতেছি, রাজা দশরথ একটা যজ্ঞের আয়োজন করে তাদের স্ত্রীদের সন্তান জন্ম দিতে পারার মতো। সেখান থেকে একটা অগ্নি দেবতা এসে বা একটা দেবতা এসে তাকে এক বাটি পায়েস দিয়ে পায়েসগুলোকে সমানভাবে ভাগ করে খাওয়াইতে বলে। তো রাজা দশরথ এইভাবে হয়তো ভাগ করে, কৌশল্যাকে এবার খাওয়ায়, কৈকেয়ীকে এবার খাওয়ায়। সুমিত্রা যেহেতু একটু নতুন, আমরা জানি নতুনদের কদর একটু বেশিই থাকে, সেই জন্য নতুনকে এই পার্টটা খাওয়ায়। তাহলে ওকে একটু বেশি খাওয়াইছে না সুমিত্রাকে, যাকে আসলে বেশি খাওয়ায় সেই অনুপাতে তারা আসলে সন্তান জন্ম দেয়। আমরা তাদের সন্তান জন্মগুলো দেখবো। দেখো, কৌশল্যা তখন একটা সন্তান উৎপাদন করে বা জন্ম দেয়, সেটার নাম হচ্ছে রাম। এবং কৈকেয়ী আরেকটা সন্তানের জন্ম দেয়, সেটার নাম হচ্ছে ভরত। এবং সুমিত্রা 2টা সন্তান উৎপাদন করে, মানে হচ্ছে জন্ম দেয়। একটা নাম হচ্ছে লক্ষণ, আরেকটা নাম হচ্ছে শত্রুঘ্ন।
শত্রুঘ্ন। তাহলে লক্ষণ শত্রুঘ্ন হচ্ছে সুমিত্রার সন্তান। কেমন? এখন কাহিনী হচ্ছে সেটা না, এই হচ্ছে বড় ছেলে, এগুলো হচ্ছে ছোট। তাহলে ভাই দেখো তো, তুমি যদি অযোধ্যা রাজ্যের যিনি রাজা দশরথ যখন তোমার কি হবে, ক্ষমতা যখন অন্য কার হাতে দিবে, তাহলে কাকে দিবে বলো তো? সর্বপ্রথমে রামকেই তো দিবে। কাকে দিবে? রামকে দিবে না? এই ক্লাসটা বলো পঞ্চম শ্রেণীর। আচ্ছা দেখো 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 দেখো, এটা এইচএসসির ক্লাস, এটা পঞ্চম শ্রেণীর ক্লাস, এটা এইচএসসির ক্লাস। দেখো তো রামকে কি বানাবে? দশরথ অর্থাৎ রঘুবংশের শ্রেষ্ঠ রাজা কিংবা রাঘব বানাবেন। কেমন? তাহলে ভালো করে খেয়াল করো। এখন সবাই জনমুখে অযোধ্যা রাজ্যের জনগণও জানে যে যদি দশরথ মারা যায় তাহলে অযোধ্যা রাজ্যের রাজা হবে কে? রাম। কিন্তু এই জিনিসটা সবাই সর্বপ্রথমে মেনে নিলেও কৈকেয়ী মেনে নেয় নাই। কারণ কৈকেয়ী একটা কুটনি বুড়ির প্ররোচনায় পরে তার মাথায় সে ঢুকে দিয়েছিল যে রাম যদি রাজা হয় অযোধ্যার রাজ্যের, তাহলে রাজমাতা হবে কৌশল্য, তুমি হতে পারবে না। কৈকেয়ীকে এটা মাথায় ঢুকে দিয়েছে। এখন কৈকেয়ীর মাথা বলছে আমি রাজমাতা হব। এখন কি করা যায়? রামেকেই তো রাজা বানাবে অযোধ্যা রাজ্যের, সেজন্য কৈকেয়ী ভরতকে রাজা বানানোর জন্য অনেক চেষ্টা করে। একবার নাকি দশরথের একটা অসুস্থ হয়, মানে অসুখ হয় আর কি, তখন কৈকেয়ী একটু বেশি সেবা করো দশরথকে, তখন দশরথ খুশি হয়ে তাকে বলে যে তুমি কি চাও? তখন সে চায় না, সে বলে আমি চেয়ে নিব পরে। যখন ওকে রাজা বানানোর সময় এলো, তখন কৈকেয়ী ওই জিনিসটা চায়, বলে যে তুমি রামকে রাজা বানানোর দরকার নাই, রাজা বানাবে কাকে? ভরতকে। তার মানে সে কৈকেয়ীকে হবে রাজমাতা হবে। বুঝতে পারছিস কিনা বলো? এ বাবুরা তোমরা বুঝতে সবাই? ওকে 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 ভাই, এত বড় পঞ্চম শ্রেণী। আচ্ছা যাক, কি কইতাম ভাই, দেখো দেখো একটু ক্লিয়ার হয়ে যাবে। তখন দশরথ বলেছে না, আসলে এটা তো সম্ভব না। কেন? কারণ অযোধ্যা রাজ্যে সবাই জানে যে রাজা হবে কে? রাম। কেমন? কিন্তু এখন এটা যখন সম্ভব না, রাম এই জিনিসটা শুনেছে। রাম বলেছে আমার মা, মানে সৎ মা হোক না আমার মায়ের মতো, আমার মা যেহেতু চাচ্ছে ভরতকে রাজা বানাইতে, তাহলে এটা তো সম্ভব না। তো এখন শেষমেশ কৈকেয়ী আর একটা আবদার করে দশরথের কাছে, তুমি রামকে বনবাসে পাঠাই দাও। রামকে যদি বনবাসে পাঠাই দাও, তাহলে সেক্ষেত্রে সে যদি আবার ফিরে আসে বনবাস থেকে, তাহলে সেই হবে অযোধ্যা রাজ্যের রাজা। অর্থাৎ তার টেন্ডেন্সি ছিল যে কীরকম, সে বলতে চাচ্ছে রামকে যদি বনবাসে পাঠাই, তাহলে রামকে হয়তো বনবাসে বাঘ, সিংহ, হরিণ বা হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে, মারা যাবে, সে আর আসবে না। এর পরবর্তী রাজা হিসেবে ভরতকে রাজা বানানো হবে। কাহিনী ভালো করে খেয়াল করো। তা এখন যেই কথা সেই কাজ, রাম চলে গেছে। কোথায় চলে গেছে? বনবাসে। এবার আমরা এরপর দেখি একটু করে, রাম কোথায় গেছে? বনবাসে চলে গেছে। বনবাস, বনবাস। শুধু বনবাসে একা যায় না, গেছে রাম। রামের সাথে রামের স্ত্রী নাম হচ্ছে সীতা। এরপরে এর সাথে আরে গিয়েছে লক্ষণ। বলেছে না আমি আমার ভাইকে একা ছাড়বো না। লক্ষণও বলেছেন না আমিও চলে যাবো আসলে তোমাদের সাথে। বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো তোমরা? তাহলে এখন বনবাসে কে গেছে? রাম, সীতা, মানে হচ্ছে লক্ষণ বলছে না আমার বৌদিকে, আমার দাদাকে আমি একসাথে নিয়ে যাবো, এরকম করে বলছিল আসলে। তখন সে চলে যায়। স্যার আমাদের অক্টোবর মাসে টেস্ট এক্সাম, বাংলা সেকেন্ড এক্সাম হবে। আমি একদম বাংলা সেকেন্ড পড়ি নাই, পারি না। আমাদের জন্য বাংলা সেকেন্ড পেপার পড়ালে ভালো হবে, নৌরিন বলেছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা ওই যে আজকে অন্তত যেহেতু বিভীষণের প্রতি ম্যাগনার দিয়ে ক্লাস করেছি, আমরা এক ক্লাসও হোক কিংবা 2 ক্লাসও হোক এটা শেষ করব। তারপর হচ্ছে সেকেন্ড পেপার উপর অন্তত তোমাদের টেস্ট এক্সাম কিংবা প্রাক নির্বাচনী যে পরীক্ষাগুলো হচ্ছে সেইগুলোতে যাতে কিভাবে রিটেন পার্ট বলো, ব্যাকরণ পার্ট বলো, সেগুলোতে কীভাবে ভালো করতে পারো সেটার উপরে ক্লাস নেব। ঠিক আছে? সেজন্য তোমাকে ক্লাসটি অবশ্যই একটু করে শেয়ার করে দিতে হবে। রাম, লক্ষণ আর সীতাকে বনবাসে পাঠায়, এতটুকু তো ঠিক আছে? গুড। আচ্ছা তাহলে এবার খেয়াল করো, এরপরে তারা মনে করো বনবাসে চলে গেছে। বনবাসে যখন চলে যায়, মনে করো তারা বনের মধ্যে এরকম করে একটা ঘর বাঁধছে। কেমন? এটা একটা ঘর বাঁধছে, মনে করেন একটা ঘর, এখানের মধ্যে তারা আসলে থাকে, হ্যাঁ, বনবাসের মধ্যে। যাক, তো এখন এখানে মনে করো অনেকগুলো গাছ রয়েছে, বন আর কি, বন জঙ্গলের মধ্যে আর কি, এখানে অনেকগুলো গাছ, সবগুলো এটা পুরোটা বন। বনের এই পাশে একটা নদী আছে, নদী না, ভারত মহাসাগর, সাগর বলবো আমরা। সাগরের এপার একটা
রাজ্য রয়েছে। এই রাজ্যটার নাম হচ্ছে লঙ্কাপুরী। কি পুরী? লঙ্কাপুরী বা শ্রীলঙ্কা বা রক্ষপুরী বা রাক্ষস রাজ্য, কেমন অনেকগুলো নাম হতে পারে। তো এখানে কনক লঙ্কা বলেছে, আমরা কনক লঙ্কায় লিখি। কনক শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ, কনক লঙ্কা। বা তুমি লঙ্কাপুরী বলতে পারো, স্বর্ণলঙ্কা বলতে পারো, রক্ষপুর বলতে পারো, রাক্ষস রাজ্য বলতে পারো, কেমন সবগুলোই একটা। তো এই যে কনক লঙ্কা কিংবা লঙ্কাপুরী, লঙ্কাপুরী যেটা বলবে বলো। তোমাদের যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার যিনি রাজা তার মায়ের নাম ছিল নিকষা। একটু মনোযোগ দিবা, এটা বুঝলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। নিকষা সতী। নিকষা সতীর 4টা প্রোডাক্ট। প্রথমটার নাম হচ্ছে রাবণ। প্রথমটার নাম কি ছিল? রাবণ। দ্বিতীয়টার নাম হচ্ছে কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ। তারপর হচ্ছে তৃতীয়টার নাম হচ্ছে বিভীষণ। এই দেখো বিভীষণের প্রতি মেঘনাদ আস্তে আস্তে আসতেছে। এবং তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল শূর্পণখা না সুপর্ণখা ছিল, শূর্পণখা মেবি, আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করি শূর্পণখা। মানে তার নাকটা শূর্প মানে লম্বা ছিল একটু, বুঝছো? ভালো করে খেয়াল করো, তোমরা নোট করে ফেলো। আবার অর্ধাঙ্গী স্যার দ্বিতীয় পত্র কোন স্যার নেবে? দ্বিতীয় পত্র আমি নিব ভাইয়া, টেনশন করার দরকার নাই। তোমরা আগে ফার্স্ট ক্লাসটা বুঝো কিনা দেখো না। আমি ভাইয়া মনে করছি তোমরা ফার্স্ট বিভীষণের প্রতি মেঘনাদ হয়তো কম পারো, সেই জন্যই এটা পড়াচ্ছি। তোমরা যারা আছো তারা মনোযোগ ক্লাস করো, এটা একদম তোমার তো ফানির মতো হয়ে যাবে। দেখো না ভাই, রাবণ। রাবণের আবার ছেলে আছে। প্রথম ছেলের নাম ছিল বীরবাহু, বীরবাহু। কিন্তু বীরবাহু একটা যুদ্ধে মারা যান। বীরবাহুর পরে তার যে ছেলেটা ছিল তার নাম ছিল মেঘনাদ, মেঘনাদ। মেঘনাদ কি ছিল? মেঘনাদ। ভালো করে খেয়াল করো। এই যে মেঘনাদের এখানে তো বীরবাহু মারা গিয়েছে, কেমন? তো মেঘনাদের অনেকগুলো নাম আছে। নামগুলো আমরা দেখো এক টেকনিকে তোমরা মনে রাখতে পারবা। আমি যা বলাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবা, যে শুধু একটু মনোযোগ দিয়ে দেখবা। দেখো ভাই, দেখো মেঘনাদ হচ্ছে এই যে লঙ্কাপুরীর রাবণের ছেলে, রাবণের ছেলে। কে রাখতে হবে? বাবার নামের সাথে যদি ই প্রত্যয় যুক্ত হয়, ই, তাহলে সেটা ছেলের নাম হয়। তাহলে বইয়ে যদি রাবণী বলা থাকে, রাবণী, তখন তুমি কাকে বলবা? বই যদি বলা হয় রাবণী, রাবণী বললে কে? মেঘনাদকে বোঝানো হয়েছে, বুঝছো? ভালো করে খেয়াল করো। তারপর এই যে মেঘনাদ যে ছিল সে হচ্ছে ইন্দ্র নাই, ইন্দ্রকে তোমরা চিনো কিনা জানে না, ইন্দ্র হয়তো চিনবে তোমরা। বিদ্রোহী কবিতার মধ্যে পড়েছো ইন্দ্র, ইন্দ্রাণী সুদ, ইন্দ্রাণী সুদের নাম জয়ন্তী ছিল। ওই ইন্দ্রের সাথে মেঘনাদ যুদ্ধ করে ইন্দ্রকে হারিয়ে দিয়েছে, মানে ইন্দ্র থেকে জয় লাভ করেছে, কেমন? তো সেই জন্য ওকে বলা হয় যে ইন্দ্রজিৎ। কি বলা হয়? ইন্দ্রজিৎ, কেমন? তারপর দেখো সে মেঘনাদ একাই অনেকগুলো শত্রুকে একসাথে দমন করতে পারে। কি করতে পারে? দমন করতে পারে, মানে একাই লড়িয়ে দিতে পারে। তো শত্রুকে এই আবাসে বলা হয় অরি, বলা হয় অরি। তো অরিকে দমন করে যে তাকে বলা হয় যে অরিন্দম। তাকে কি বলা হয়? অরিন্দম। ভালো করে খেয়াল করো। তারপরে ইন্দ্রের আরেকটা নাম ছিল বাসব, বাসব। তো বাসবকে জয় করেছে, বাসবকে ভয় দেখিয়েছে না, ও তোমাকে পরাজয় করেছে বলে তুমি ওকে ভয় পাও। তো বাসবকে ভয় দেখিয়েছে, ভয় পাওয়া হচ্ছে, ভয় পাওয়াকে বলা হচ্ছে ত্রাস। সেজন্য যদি বলা হয় বাসব ত্রাসকে, মেঘনাদ অরিন্দমকে, মেঘনাদ ইন্দ্রজিৎকে, মেঘনাদ রাবণীকে, মেঘনাদ। এবং যদি বলা হয় শত্রুঞ্জয়, তাও মেঘনাদ। কি বলা হয়? শত্রুঞ্জয়। কেন? কারণ শত্রুকে জয় করে যে শত্রুঞ্জয়, কেমন? আবার মৃত্যুঞ্জয় কিন্তু আবার আমাদের বিলাসী গল্পে কে রাখতে হবে, বুঝছো? একটু শেয়ার করে দিব ভাইয়া। মেঘনাদ কেন সঠিক হচ্ছে না? তুমি কি বলো এগুলো? মেঘনাদ, মেঘনাদ বলতাম, হ্যাঁ আমরা যেভাবে উচ্চারণ করি আর কি। যাক, এটা মেঘনাদ না মেঘনাদ বলবো আমরা, উচ্চারণ করবো একটা মেঘনাদ। মেঘনাদ বললে মেঘনাদ বলো। তারপরে বাসবকে সে বিজয় করেছে, সেজন্য যদি বলা হয় বাসব বিজয়ী, তাহলে বাসব বিজয়ীও কে? সরি, বাসব বিজয়ী হচ্ছে মেঘনাদ। তাহলে মেঘনাথের অনেকগুলো নাম পাইছে। এবার আসো
কুম্ভকর্ণ, মেঘনাদ বা মেঘনাদ যেটা বলবো, কুম্ভকর্ণ হচ্ছে অনেক শক্তিশালী একজন মানুষ ছিল। অর্থাৎ এই যে নিকষাসতী থেকে শুরু করে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা, সবগুলো, সুপর্ণখা বলো বা শূর্পণখা বলো, সবগুলো ছিল রাক্ষস। এগুলো সবগুলো রাক্ষস রাজ্য বলছিলাম না, লঙ্কাপুরী, রক্কপুরী, কেমন রাক্ষস রাজ্য, এগুলো সবগুলো রাক্ষস আসলে। তো কুম্ভকর্ণ ছিল, মনে করো কুম্ভকর্ণ কীভাবে বলতাম, মনে করো কুম্ভকর্ণ হচ্ছে অনেক বড় একজন ব্যক্তি, আর তোমরা হচ্ছে এগুলো, বুঝছো? তো কুম্ভকর্ণকে নাকি ঘুম থেকে জাগাইতে হাতি লাগতো, হাতি দিয়ে ঠেলা দিতে হইতো, এত বড় মানুষ ছিল। ওই যে তোমরা লিলিফুট দেখো না, লিলিফুট মুভি একটা, ওটার মতো আর কি। ওখানে যে মানুষটাকে বেঁধে রাখে, মানুষগুলো বড়, মানুষটা হঠাৎ করে বড় হয়ে যায়, ওটাই হচ্ছে আসলে কুম্ভকর্ণ। মানে যুদ্ধ আসলে সে একাই অনেকগুলো মানুষের সাথে একসাথে যুদ্ধ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো স্যার, তো এখন কুম্ভকর্ণ যেহেতু অনেক শক্তিশালী ছিল, সেজন্য তাকে বলা হয় যে শিবের শক্তির সাথে তুলনা করা হয়, সেজন্য কুম্ভকর্ণকে বলা হয় যে শুলি শম্ভু। শুলি শম্ভু কি বলা হয়? শুলি শম্ভু। আর বিভীষণ ছিল তৎকালীন লঙ্কাপুরী, কনক লঙ্কা কিংবা স্বর্ণলঙ্কা যে রাজ্য ছিল, সেই সবচেয়ে জ্ঞানী মানুষ। আর জ্ঞানী মানুষকে আমরা বলি দ্বি, তাহলে দ্বিমানকে তোমাকে বিভীষণ। এবং এখানে তোমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, তোমাদেরকে বলেছিলাম রাজা দশরথের যে বংশ সেটাকে বলা হচ্ছে রঘুবংশ। তো রঘুবংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে রাঘব। তো রঘুবংশ ছিল দশরথের বংশ, ভালো করে খেয়াল করো। রঘুবংশ কিসের বংশ? দশরথের বংশ। তো রাঘবকে লক্ষ্মণ হতে পারে, রামও হতে পারে, কিন্তু যখন এখান থেকে কোনো একজন মানুষ রামের পক্ষ নেয় তখন তাকে বলা হয় যে রাঘব দাস, অর্থাৎ রামের দাস হয়ে গিয়েছে। সেজন্য কি রাখবা, বিভীষণ কিন্তু যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু রামের পক্ষ নিয়ে নেয়। সেজন্য পরীক্ষায় যদি বলা হয় রাঘব দাসকে, রাঘব দাস, রাঘব দাস হচ্ছে এখানে কাকে বলানো হয়েছে? বিভীষণকে বোঝানো হয়েছে। শূর্পণখা কিংবা সুপর্ণখা বা নাকা যেটা বলবো বলো, ওটা হচ্ছে ওদের একমাত্র বোন, যে একটু ঠক ঠক করে আর কি। বুঝতে পেরেছ? এতটুকু বুঝছো? বিভীষণ ছিল রামভক্ত। হ্যাঁ, তোমরা তো জানো, তোমরা তো এখানে তো অনেকেই জানো। ওকে, দৈত্য রাক্ষস। হ্যাঁ, তো শূর্পণখা তখন তো মনে করো টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ছিল না যে তোমাদের মতো সারাদিন স্ক্রোলিং করবে। সে কী করতে জানো? আর শূর্পণখার একঘেয়েমি লাগতো, বোরিং লাগতো এখানের মধ্যে বসে থাকা সারাদিন। সেজন্য সুপর্ণখা কী করতো, মাঝে মধ্যে আমাদের মতো ঘোরাঘুরি করতে ভালোবাসতো। কীরকম? সে হচ্ছে এই মহাসাগর পার দিয়ে বন জঙ্গলের মধ্যে বেড়াতে আসতো, ঘুরতো ফিরতো আর কি। কেমন আসলে অনেকগুলো এরকম মেয়ে। তো সুপর্ণখার যেহেতু এখানে ভালো লাগতো না, সে একঘেয়েমি লাগতো, সেখানে চলে আসতো। তো এইখানে কে কে আছে? এখানে রাম আছে, লক্ষ্মণ আছে, এবং কে আছে বলতো? সীতা আছে। তো ও যখন, অর্থাৎ শূর্পণখা যখন এখানে, হ্যাঁ শূর্পণখা এখানে যখন বেড়াতে আসে, এই তোমরা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও, অডিয়েন্স কিন্তু কমে যাচ্ছে। শূর্পণখা যখন এখানে বেড়াতে আসে তখন সর্বপ্রথমে সে রামের সাথে দেখা হয়। কার সাথে? লিখে ফেলো, রামের সাথে দেখা হয়। যখন রামের সাথে যখন দেখা হয়, রামকে দেখে সে মানে ওই যে লালা লালা করে তার মাথার মধ্যে বাঁচতেছে, এদিকে লাভ ঘুরতেছে, বুঝতেই তো পারছো কেমন। তার প্রেম একবার এসেছিল নির্মল, মানে তার প্রেমে পড়ে যায় এবং রামকে সে প্রপোজ করে দেয়, উইল ইউ ম্যারি মি, তুমি আমার সাথে প্রেম করবা, এরকম করে বলে দিয়েছে, বুঝছো? লাইভটা দেখে ভালো হবে, ছাত্র বাড়াও, যারা আছে তারা কেউ লাইভ থেকে চলে যাবে। ধন্যবাদ সুবর্ণ, তোমরা ক্লাস করবা, বুঝতে পারবা মানে ভাই আমার ক্লাস আসলে একটা কথা বলি, 2 মিনিট একটু অপ্রাসঙ্গিক কথা বলতেছি। আমাদের এখানে দেখবা বর্তমানে এই যে অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসছে। কীরকম? মনে করো একটা স্মার্টবোর্ড কিনতে পারছে, তারা মোবাইল একটা নিয়ে ক্লাস শুরু করে দিচ্ছে। কিন্তু আমরা পড়ালেখা কিন্তু আজ থেকে 5 বছর, যখন 2020 সালে কেউ ছিল না অনলাইনে, তখনই আমরা ছিলাম। তখন আমাদের এখানে যে হাইফ ছিল, কিন্তু এখন তো আসলে যে টিচারগুলো ক্লাস নিচ্ছে অনেকের কিন্তু আসলে ভালো কোয়ালিটি নেই, তারা এমনি পাইছে বাসার মধ্যে। কিন্তু আমাদের এখানে বড় ইনভেস্টমেন্ট, অনেক বড় প্রতিষ্ঠান কিন্তু এটা পড়ালেখা। কিন্তু আসলে অডিয়েন্সগুলো আসলে ওই যে চাকচিক্য বেশি পছন্দ করে। আমরা তো আসলে চাকচিক্যের মধ্যে না, আমরা ফলাফাইনদেরকে সার্ভিস দেওয়ার মধ্যে আছি, বুঝছো? বুঝতে পারছো? তো তোমাদের একটু আমাদের অ্যাসিড বলো বা সম্পদ বলো, সেগুলো হচ্ছে তোমরা যদি চাও তাহলে আমাদেরকে অনেক উপরে নিয়ে যেতে পারো। আমরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করি, এখানে অনেক বড় আমাদের একটা অফিস। তো
ওকে স্যার আপনি যেরকম বলতেছেন এরকম কইছে না, যাক এই আমরা বলতেছি এখানে পড়াতে আমাদের সাথে রয়েছে মাহিন আবেদিন, ইব্রাহিম, ভালো আছেন অনেকদিন পর। এগুলো আমাদের কিন্তু মেগা ম্যারাথন ক্লাস, একদম আমাদের প্রাণ প্রিয় স্টুডেন্ট ছিল ওরা। মাহিন, ইব্রাহিম, তুমি ভালো আছো? তোমার পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে একটু জানাবে ভাইয়া। যাক দেখো এবার এরকম করে বলা নাই। যাক, তো আসলে রামকে প্রপোজ করে, রাম কিন্তু আসলে তার প্রপোজ রিজেক্ট করে। তখন সে কি করে, আবার লক্ষ্মণের সাথে দেখা হয়, দেখতেছে লক্ষ্মণ রামের চেয়েও বেশি একটু সুন্দর। ওয়াও নাইস, উইল ইউ ম্যারি মি, উইল ইউ লাভ মি, এরকম করে বলছিল। এরকম তো বলবে না কেমন। তো তো লক্ষ্মণ দেখতেছে যে মেয়েটা কিছুক্ষণ আগে তার ভাইকে প্রপোজ করেছে, এগুলো সবসময় যে আমারগুলোর সাথে সত্যি সত্যি মিলে যাবে, একদম হুবহু মিলবে তা না, কারণ আমরা একটু ব্যঙ্গ করে পড়াই, কারণ যাতে তোমাদের মনে থাকে, বুঝছো? আমাদের এই কাহিনীগুলো তেমন আসবে না। তাহলে এখন খেয়াল করো, লক্ষ্মণকে যখন সুপর্ণাকে প্রপোজ করে, দেখতেছে তার ভাইকে যে মেয়েটা প্রপোজ করেছে আবার তাকেও প্রপোজ করেছে। মনে করো কতগুলো মেয়ে আছে না, তাদের চরিত্রের সমস্যা আছে, সে এটাকেও প্রপোজ করবে, ওটাকেও প্রপোজ করবে, ওটা দেখতেছে এর থেকে সুন্দর, ওদিকেও প্রপোজ করবে, মানে সবগুলো তার লাগবে, মানে কাউকে সে না করতে পারে না। কারণ আমরা মেয়েরা তো আসলে আমাদের মেয়েরা অনেক জায়গা, তো হ্যাঁ আমার মনে তুমিও জায়গা পাবা, তুমিও জায়গা পাবা। আসলে স্যার মানব দরদি তো, কাউকে না করতে পারি না। আচ্ছা যাক, এরপর খেয়াল করো এখন কি হয়, সুপর্ণা লক্ষ্মণকে যখন দেখতেছে তার ভাইকে প্রপোজ করে, তখন লক্ষ্মণ কি করে, তীর দিয়ে তার নাক দিয়ে নাকটা কেটে বলে, এই তোমার নাকেটা ফসা কেন, তুমি একবার আমার বড় ভাইকে প্রপোজ করতেছো, একবার আমাকে প্রপোজ করতেছো, এটা কোনো কথা? তুমি প্রপোজ করলে আমাকে করো, প্রপোজ করলে আমার বড় ভাইকে করো। আর রামকে যখন প্রপোজ করে, রাম বলতেছে দেখো আমার বাড়িতে আমার সতী সীতা রয়েছে, আমি আসলে ও যা বলবে তা, উঠতে বললে উঠি, ও বসতে বললে বসি, ও শুতে বললে আমি শুয়ে যাই। বুঝছো? নিকষের সাথে হচ্ছে রাবণের মা, বুঝছো? হ্যাঁ, তখন বলছো তোমার নাকটা তো ফসা কেন, সেজন্য নাকটা কেটে দিয়েছে। কার নাক কেটে দিয়েছে? এখানে এই যে রাবণের বোন একটা ছিল না, ও যখন এখানে যায় ওর নাকটা কেটে দেয়। এখনো ম্যা করে কান্নাকাটি করে, এদিকে পার হয়ে রাবণকে বিচার দেয়। এখন ভাই তোমার বোন কাউকে প্রপোজ করতেই পারে, তাই বলে যে তুমি নাক কেটে দিবা? আচ্ছা ভাইয়া বলো তো, তোমরা যারা এখানে ছেলেরা আছো, তোমাদেরকে যদি কখনো মেয়েরা প্রপোজ করে, তুমি কি টাস করে ওর মার দিবা, কিংবা নাকটা কেটে দিবা, বা গুসে মারবা, বা মারামারি করবো, ওর সাথে চুলাচুলি করবো, এরকম কি বলো তো তোমরা? এরকম করবো? আর মনে করো ছেলেদেরকেও তো মেয়েদেরকে তো ছেলেরা প্রপোজ করে, তাই বলে কি মেয়েরা এরকম করে? না না, আমি সত্য আমার একটা আছে এরকম, কেমন? যাক, অনেকে প্রসেন বিশ্বাস বলছে, জি স্যার অনেক মেয়েরা এরকম প্রেমে পড়ে যায়। ভাই আপনি নারী জাতিকে এভাবে অপমান করতে পারেন না। আমি নারী জাতিকে অপমান করতেছি? নারী জাতি হচ্ছে আসলে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। কিছু নারী আছে আসলে ওদের কি বলা যায়, সদর বদর কতগুলো আছে না, আসলে বলতেছি না আর কি। যাক, তো নাক কাটা নিয়ে যখন রাবণের কাছে যায়, রাবণ বলছে কে আর এত সাহস, বনবাসের মধ্যে কে আসছে সেটাকে দেখি, আমার বোনের নাক কেটে দিয়েছে এরকম। কেমন এটা আসলে বিভীষণের প্রতি মেকারতার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত ওদেরকে বড় করে দেখিয়েছে, রাবণ বিভীষণ ওদেরকে বড় করে দেখিয়েছে। আচ্ছা যাক, তখন রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য সেই পাশে আসে, সে দেখতে পায় সীতাকে দেখে সেই বলে যে হাম বলে গে রে হর বার মগর তেরা প্যার নেহি বলে ক্যা ক্যা হুয়া দিল কে সাথ, এরকম করে গান গায়। যদি গান গায় না, এগুলোতে গান তো দিনেরই গান, মগর তেরা। আচ্ছা তোমরা একটু শেয়ার করে দাও না ভাই, গান টান শোনাচ্ছি না তোমাদের। দুনিয়া সে শিকায়ত ক্যা। আচ্ছা এখানে একদম বলছে ভাইয়া সময় ঠিক বলছো স্যার, এমনভাবে বলছে যেন, আচ্ছা ভাই এরকম বলিও না আসলে, দীপ্ত এরকম করে আমরা বলবো না, কেমন? কান ছেড়ে দিব। ওকে দেখো স্যার, তখন সে সীতাকে দেখে সে এখন প্ল্যানিং করেছে রাম লক্ষ্মণকে প্রতিশোধ কীভাবে নেবে। আগে সীতাকে অপহরণ করবে, কি করবে? অপহরণ করবে, তারপরে রাম লক্ষ্মণ গেলে তাদেরকে ধরে রাখবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তখন সীতাকে চাইলেও তো অপহরণ করতে হচ্ছে না, কারণ বাড়ির মধ্যে রামও রয়েছে, লক্ষ্মণ রয়েছে। তখন সে কি করে, সে তো রাক্ষস কিংবা দৈত্য, তখন সে যে কাজটা করে, এখানে একটা ছদ্মবেশে হরিণের একটা রূপ ধারণ করে। সে করে না, হয়তো অন্য একটা রাক্ষস দিয়ে করাই যেটা হোক, একটা ছদ্মবেশী হরিণের রূপ ধারণ করে। মনে করে এটা একটা হরিণ, আমি যদি হরিণ আঁকতে পারবো না, এটা একটা হরিণ, মায়া হরিণ, কেমন? তখন সীতার এই হরিণটাকে খুব সুন্দর লাগবে। সে হরিণটা যখন এই যে বাড়ির আশেপাশে গুড় 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 করতেছে, তখন সীতার হরিণটাকে পছন্দ হয়। তখন সে রামকে আবদার করে, আমার জন্য এই হরিণটা নিয়ে আসো না তুমি, দৌড়ে প্লিজ যাও না।
তখন রাম বলে যে তুমি না, তুমি যদি বলো আমি আকাশের ছাদ পর্যন্ত তোমার জন্য নিয়ে আসবো, তুমি শুধু হাতটি শুধু ধরো, আমি হব না আর কারো। কেমন এরকম না? আমি তো গান শোনাই, তো কি বলো তোমরা? এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, এখন কিভাবে অপহরণ করে সেটা দেখে না। ক্যা ক্যা হুয়া দিল কে সাথ, দেখছো? আচ্ছা যাক, এখন আমি মাঝখানে শুনে দিব, ক্লাস করতে হবে। এখন দেখো, এই যে হরিণটা এখানে সে গুড়গুড় করতেছে, সীতা যখন বলছে, রামকে বলছে হরিণটা নিয়ে আসো, তখন রাম পিছন পিছন দৌড় দেয়। কিন্তু সেটা আসলে দৈত্য ছিল। হরিণটা অনেকভাবে ধরার চেষ্টা করেছে, এদিকে তীর মারলে হরিণ ওদিকে চলে যায়, এদিকে মারলে ওদিকে চলে যায়, এদিকে মারলে ওদিকে চলে যায়, হরিণটা কোনোভাবে ধরতে পারতেছে না রাম। শেষমেশ যখন হরিণটার পায়ে যখন তীর গেতে যায়, হরিণটার রাক্ষস রূপ কিংবা দৈত্য রূপ বের হয়ে যায়। তখন দৈত্য কিংবা রাক্ষসটা কি করে, রামের কণ্ঠ নকল করে তার মধ্যে নিজের মধ্যে নিয়ে এসে চিৎকার করা শুরু করে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এদিকে বাড়ির মধ্যে তো তখন লক্ষ্মণ আর সীতা ছিল, তখন তারা শুনতে পাচ্ছে। তখন সীতা লক্ষ্মণকে বলে যে দেখো তোমার ভাইয়ের বিপদ হয়েছে, তুমি যাও বাঁচিয়ে নিয়ে আসো, বা যাও গিয়ে দেখো, বুঝছো? স্যার আমার কাছে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে, প্রসন বিশ্বাস একটু করে দিয়ে দাও ভাইয়া গিফটটা। আমি আসলে গিফট চাই। দেখো স্যার, তোমাদের ক্লাস শেয়ার করতে হবে, আমাদের যথেষ্ট ফিডব্যাক দিতে হবে অডিয়েন্স তোমরা কেমন, তোমাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা রাখবো, তো যারা সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য পুরস্কার আছে। দেখো এখন লক্ষণ যখন যেতে চায় না, সীতা যখন অনেক কারো বলতেছে রাম তো এখন এখানে না, এখানে লক্ষণ আর সীতা আছে। লক্ষণ বলছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি। যদি সে যেহেতু অশুভ ইঙ্গিতের একটা জিনিস দেখতে পাচ্ছে, তখন সে কি করে, বাড়ির চারদিকে একটা সারাউন্ডিং অর্থাৎ সার্কেল দিয়ে যায়। বলছে আমি যতক্ষণ আসি নাই, বা আমি আর আমার ভাই রাম যতক্ষণ না আসলে, তুমি বা আপনি এই যে এই সার্কেলের ভিতর থেকে বের হবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তখন সেই যায়। তখন এখানে হয়তো আশেপাশেই হয়তো রাবণ লুকিয়েছিল, সেই ঋষির ছদ্মবেশ ধারণ করে ঋষিরূপী রাবণ এখানে আসে। এখন লক্ষ্মণও নাই, রামও নাই, এখন বাড়িতে সীতা একা। ভালো করে খেয়াল করো, তখন এখানে একটা ঋষিরা তাপস্য করে যায় আর কি বনের মধ্যে, এরকম একটা মানুষ এর রূপ ধরে। যাক, সেরকম একটা মানুষের রূপ ধরে সে এখানে আসে, বলছে বাড়িতে কেউ আছে মা, আমাকে একটু জল খাবার দিবে? তখন সীতা বলছে দাঁড়ান, আমি আনতেছি আপনার জন্য জল খাবার। এবং তখনকার দিনে তো এরকম বনের মধ্যে তো এগুলো কত স্বাভাবিক। তখন সীতা বের হয় জল খাবার নিয়ে, দেখতেছে এই মানুষটা এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে সে এদিকে ঢুকতেছে না। তখন সীতা বলছে বাবা এদিকে এসে নিয়ে যান আপনি। ও বলছে মা তুমি এসে এখানে দিয়ে যাও। এই যে এখন বুঝতে পারতেছে এর মধ্যে কিছু একটা আছে। যখন দেখতেছে সীতা এখান থেকে এদিকে আসতেছে না, তখন এই ঋষিরূপী রাবণ, ঋষির ছদ্মবেশ ধরেছে যে রাবণ, সে বলে যে তুমি যদি আমাকে এখানে এসে দিয়ে না যাও, তাহলে তোমার স্বামীর বড় বিপদ হবে। কি হবে? বড় বিপদ হবে। এখন এটা যখন বলছে তোমার স্বামীর বিপদ হবে, এখন তো বিপদ আছে সেটাও জানে। তখন সে এটা যখন আবেগটা যখন বলছে এখানে এসে দিয়ে দিয়ে এখানে বাইরে যখন বের হয়, তখন রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায়। মাঝখানে অনেক কাহিনী, এতগুলো আসলে বলা সম্ভব না। এখন সীতাকে অপহরণ হয়ে গিয়েছে, এতটুকু বুঝছে কিনা বলো? মেয়েরা যে ছেলে দেখে তাকে পপস করে। আচ্ছা স্যার দেখো, এখন কি হয় দেখো, এখন এদিকে রাম লক্ষ্মণ আসে, দেখতে পায় সীতা নাই, তখন তারা এদিকে দেখতে পায় কেন হনুমান ছিল, অনেক কাহিনী কেন দেখতে পায়। রাবণী হচ্ছে কাকে কি করেছে বলো? অপহরণ করেছে। তখন রাম এবং লক্ষ্মণ বা রাবণ এবং লক্ষ্মণের পথে বা রাবণের পক্ষে যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে এক পক্ষ হচ্ছে রাবণ, আরেক পক্ষ হচ্ছে রাম। তো রামের পক্ষে হয়ে যুদ্ধ পরিচালনা করতেছিল হচ্ছে লক্ষ্মণ, রাবণের পক্ষে যুদ্ধ পরিচালনা করতে হচ্ছে মেঘনাদ। কে? মেঘনাদ। তো মেঘনাদের সাথে বিভীষণের সম্পর্ক কি দেখো তো, ওরা যদি ভাই হয় ওর সাথে হচ্ছে চাচা, তাঁত কিংবা চাচা, কেমন, বা পিতৃতব্য। আচ্ছা এরপর দেখো এতটুকু তোমরা বুঝতে আশা করি। তখন যুদ্ধ শুরু হয়ে যায়। তো যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন তাদের মধ্যে আসলে যুদ্ধের একটা রীতিনীতি আছে। তো রামের পক্ষে যুদ্ধ পরিচালনা করতেছে লক্ষ্মণ, রাবণের পক্ষে যুদ্ধ পরিচালনা করতেছে মেঘনাদ। তো মেঘনাথের কতগুলো নিয়ম আছে, তারা যুদ্ধ শুরু করার সময় তারা কি করে, কতগুলো পূজা করে। তো রঙ্কাপুরীর মধ্যে একটা মনে করে একটা মন্দির আছে, এটার নাম হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার। মনে করে এটা একটা মন্দির, আমি যদি আঁকতে পারবো না, এটা মনে করে একটা মন্দির।
নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতার পূজা করতেছে হচ্ছে এখানের মধ্যে মেঘনাথ মানে অগ্নি দেবতার। এখানে মনে করো মেঘনাথ পূজা করতেছে, মানে যুদ্ধে যাতে তাড়াতাড়ি কি হয় এখানে সে পূজা করতেছে মেঘনাথ। যাক, ঠিক সেই সময় সে খেয়াল করে পিছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে অস্ত্র হাতে, দেখতেছে এটা হচ্ছে লক্ষণ। এখন এই যে লক্ষণকে খেয়ে নিয়ে আসছে, লক্ষণকে খেয়ে নিয়ে আসছে, এখানে খেয়ে নিয়ে আসছে বলো তো, লক্ষণকে নিয়ে আসছে হচ্ছে তার চাচা বিভীষণ। এখন বিভীষণকে বিভিন্নভাবে সে বোঝানোর চেষ্টা করে, তুমি এমন, তুমি এমন, তুমি এমন, তুমি আমাদের বাড়ি ছেড়ে, আমাদের পরিবার পরিজন ছেড়ে, আমাদের দেশ, আমাদের জ্ঞাতি, আমাদের জাতি ছেড়ে তুমি কেন অন্য পক্ষ নিয়েছো, সেটা বোঝায় তার চাচাকে। এটাই হচ্ছে আমাদের কবিতা, বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা। তো এখানে আমরা কবিতাটা পড়বো, তোমরা সবাই আশা করি বই খুলে ফেলবা এবং দেখবা একদম ইজি হয়ে যাবে। স্যার আপনার ক্লাস অনেক মজা লাগে, থ্যাংক ইউ। এখানে অনেকে আবার হাহারি একটু দিচ্ছে, তানবিরুল ইসলাম হদ্দে না মজা লাগে না বলে। আচ্ছা যাক, আচ্ছা এরপর আসো স্যার, তাহলে নিকুম্বিলা যজ্ঞাগার থেকে এখন আমরা সরাসরি বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় চলে যাব, কেমন? তো বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা যাওয়ার জন্য আমরা সরাসরি কবিতার মধ্যে গেলাম, কেমন? দেখো তাহলে এবার খেয়াল করো, এই যে এখন দেখো, এখন তোমরা শুধু খেয়াল করবা, পড়বা। এতটুকু বুঝছো? আচ্ছা দেখো এবার এতক্ষণে অরিন্দম, তাহলে তোমাদেরকে পড়াইছি না ভাইয়া, অরি মানে শত্রু, দমন মানে যে দমন করে, অরিকে দমন করে কে? মেঘনাথ। এতক্ষণে অরিন্দম, অরিন্দম মানে কাকে বুঝাচ্ছে? মেঘনাথকে বুঝাচ্ছে। কাকে বুঝাচ্ছে? মেঘনাথকে। কহিলা, কহিলা মানে বলিল বিষাদে দুঃখ পরাক্রান্ত মন নিয়ে। কখন বলিল? যখন সে নিকুম্বিলা যজ্ঞাগারে কি করতেছিল? অগ্নি দেবতার, ইষ্ট দেবতার পূজা করেছিল তখন, যুদ্ধের পূর্বে। তাহলে কি বলেছে দেখো, এতক্ষণ অরিন্দম কহিলে বিষাদে, মানে এতক্ষণ পরে মেঘনাথ বলেছে। অরিন্দম মানে কে? মেঘনাথ। কহিলা মানে বলিল, বিষাদে মানে দুঃখ পরাক্রান্ত মান নিয়ে বললো। কি বলেছিল? জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। পশিল মানে প্রবেশ করলো, লক্ষণ মানে লক্ষণ, আসিল কেমনে আসিল? কেন আসছে বলো? তার নিজের চাচা। নিজের চাচার নাম কি? নিজের চাচার নাম কি? স্যার আপনি নারী জাতিকে এভাবে অপমান করতে পারেন না। আমি নারী জাতিকে অপমান করি নাই ভাইয়া, তোমরা কি বলো এগুলো? এতটুকু বুঝছো? আচ্ছা ওকে, তাহলে দেখো, তাহলে বলছে জানি আমি কেমন করে লক্ষণ প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? রক্কপুরে। রক্কপুরে মানে হচ্ছে রাক্ষস রাজ্যে, লঙ্কাপুরীতে। আচ্ছা লঙ্কাপুরীতে বা লঙ্কায় বা কলঙ্কায়, অর্থাৎ সে মানুষই কেমন করে রাক্ষস রাজ্যে প্রবেশ করিল। বুঝতে পেরেছো? একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি আমি, একদম একদম বেগে বেগে। তোমরা না বুঝলে ভাইয়া আমি কি করবো বলো, আমি আরো সুন্দর করে বোঝাচ্ছি। এরপর দেখো, হাই তাঁত। তাঁত শব্দের অর্থ হচ্ছে চাচা। তাঁত শব্দের অর্থ কি? চাচা। এবং তার চাচাকে বিভীষণ। তাঁত মানে কেন? বিভীষণকে বোঝানো হচ্ছে। উচিত কি তব, তব মানে তোমার, তব মানে কি? তোমার। তোমার কি এই কাজ উচিত কি তব এই কাজ, তোমার কি এই কাজ উচিত হয়েছে? কোন কাজ? অর্থাৎ রক্কপুরের মধ্যে তুমি একজন মানুষকে ঢুকিয়েছ, লক্ষণকে ঢুকিয়েছ, শত্রুকে ঢুকিয়েছ, উচিত কি তবে এই কাজ। এখন বলছো তোমার কি এই কাজ উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী। বলেছিলাম নিকষা সতীর 4টা প্রোডাক্ট: রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ, শূর্পণখা। স্লোলি পড়ান। বুঝতেছি স্যার, বুঝতেছি স্যার, আরো স্লোলি পড়াতাম। ওকে ওকে, তোমরা অডিয়েন্স তো একদম কম পাই এরকম ক্লাস। আমি এই অডিয়েন্সে ক্লাস নিই না। আমাদের মিনিমাম হলো তো তোমার 1.7K 1.5 এরকম থাকতে হয়। আমি আসলে ক্লাস নিতাম না, এখানে বেশি অনুরোধ করতেছে। আর 27 বেসের ফলাফল নাকি আমাদের পড়ালেখায় খুবই কম, যেগুলো ফেড বেসে বলতেছে সেগুলোই। তো এই আর কি, কেমন? তা নিকষা সতী বলছিলাম তোমার জননী। জননী শব্দের অর্থ হচ্ছে মা। সহোদর, সহোদর মানে সমান, উদর যার। সহোদর মানে হচ্ছে সহ, সমান, উদর যার, অব্যয়ভাব সমাস। তোমার রক্ষশ্রেষ্ঠ। রক্ষশ্রেষ্ঠ মানে রাক্ষল কুলে শ্রেষ্ঠ। এখানে রক্ষশ্রেষ্ঠ কে বলতো? রাবণ। রক্ষশ্রেষ্ঠ কে? রাবণ। আমাদের সাথে আমাদের আরেকজন প্রিয় স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে, মাইশা রহমান। মাইশা রহমানকে আমরা ক্লাসে স্বাগত জানাচ্ছি। একদম আগুন কমেন্ট করে দিয়েছে। যাক ওকে, বুঝতেছি স্যার। মুনতাহা, ঠিক আছে, বিশেষ। ওকে, আমি আসলে ক্লাসটা শেয়ার করি নাই, তোমরা শেয়ার করলে করতে পারো, এরপর বলবো না। এরপর দেখো শুলিশম্ভু। শুলিশম্ভু কে বলো তো? ওই যে নিকষা সতীর 4টা প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে রাবণ, আরেকটা হচ্ছে শুলিশম্ভু, আরেকটা হচ্ছে বিভীষণ। তো শুলিশম্ভু মানে হচ্ছে ওর ভাই, কেমন? তাহলে রক্ষশ্রেষ্ঠ মানে রাবণ, শুলিশম্ভু মানে এখানে যে কুম্ভকর্ণকে বোঝানো হচ্ছে, লিখে দিয়েছে তো শুলিশম্ভু নে কুম্ভকর্ণ।
অর্থাৎ তুমি যে এই কাজটা করেছো, নিকাশাসতী তোমার জননী, রাক্ষস কুলের জননী, রাবণ তোমার রক্ষশ্রেষ্ঠ ভাই, এবং শুলিশম্ভুর মতো শক্তিশালী কুম্ভকর্ণ, তুমি এই কাজ কেমনে করলা? ভাতৃপুত্র। ভাতৃপুত্র মানে হচ্ছে ভাইয়ের ছেলে। ভাতৃপুত্র মানে কি? ভাইয়ের ছেলে। ভাতৃপুত্র বাসব বিজয়, বলেছিলাম না ভাইয়া, বাসবকে বিজয় করে, যে মানেন্দ্রকে বিজয় করে। ভাতৃপুত্র মানে হচ্ছে ভাইয়ের ছেলে। বাসব বিজয়ী কাকে বোঝানো হয়েছে? মেঘনাদকে। বুঝছো? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। এতটুকু বুঝতে কেন বলো বাচ্চারা? বুঝছো? ইতু রয়েছে আমাদের সাথে। স্যার আপনি আমার নামটা বললেন না, আমি এসএসসি 25 আপনার ক্লাস করার পর। আচ্ছা যাক, এটা আমি আসলে তোমার নাম আরবিতে তো ভাই, তোমার নাম আমি আসলে বলতে পারতেছি না, বুঝছো? স্যার আমি তো আরও আগে কইছি, আমাকে স্বাগতম জানানো হয় নাই। আচ্ছা, প্রসন বিশ্বাসকে আমরা স্বাগতম জানাচ্ছি, সবাইকে স্বাগতম জানাচ্ছি। যাও, এতগুলো বলতে পারবো না। আচ্ছা যাক, নিজ গৃহপথ, নিজের ঘরের পথ। তাঁত, তাঁত শব্দ অর্থ চাচা। দেখাও তস্করে, তস্কর শব্দ অর্থ হচ্ছে চোরকে। এখানে চোর কাকে বলা হয়েছে? চোর কাকে বলা হয়েছে? লক্ষণকে বা রামকে। কেমন বুঝছো? এই এতটুকু বুঝছো কিনা বলো? ওকে স্যার, ক্লিয়ার। ওকে, এরপর দেখো চন্ডাল। চন্ডাল শব্দ অর্থ হচ্ছে একজন নিচু বংশের মানুষকে বোঝায়। বসাও আনি রাজার আলয়ে, তাহলে এখানে চন্ডাল মানে বোঝানো হয়েছে মানুষদেরকে বা রাম লক্ষণকে, মানুষ কিংবা রাম লক্ষণ ওদেরকে। আর রাজা দ্বারা বোঝানো হয়েছে রাক্ষস দত্ত রাবণ বা বিভীষণ ওদেরকে। চন্ডালে বসাও আনি রাজার আলয়ে। বুঝছে কিনা বলো এতটুকু? ঠিক আছে, তাইলে এতটুকু বুঝছো সবাই? এতটুকু বুঝছো? ওকে, তাহলে এরপর দেখো ভাইয়া, আমরা আরো কিছু পড়ি, আরেকটু কিছু পড়ি রাজার আলয়ে। এরপর খেয়াল করো কি বলছে? কিন্তু নাহি গঞ্জি তোমার, নাহি কিন্তু আমি তোমার দোষ দিব না। গঞ্জি শব্দ অর্থ হচ্ছে দোষ দেওয়া। না, গঞ্জি শব্দ অর্থ কি? দোষ দেওয়া কিংবা তিরস্কার করা। দোষ কিংবা তিরস্কার করা। কিন্তু আমার তোমার তিরস্কার করবো না, তোমার দোষ দিব না। তোমার মানে তোমার, তুমি হচ্ছে কেমন? গুরুজন। কে গুরুজন? বিভীষণ। বিভীষণকেই বলতেছে, তার চাচাকে। পিতৃতুল্য, তুমি পিতার সমান, তুমি আমার পিতার ভাই, মানে তুমি আমার পিতার সমান। ছাড়োদার, তুমি কিন্তু দরজাটা ছেড়ে দাও। ছাড়োদার, দরজা ছেড়ে দাও। অর্থাৎ তারা যে নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে দরজা ধরে রয়েছে বিভীষণ, বুঝছো? যাব অস্ত্রাগারে। অস্ত্রাগার মানে হচ্ছে যেখানে অনেকগুলো অস্ত্র আছে, অস্ত্রের জন্য যে আগার, সেটাকে বলা হচ্ছে অস্ত্রাগার, বুঝছো? বাংলা দ্বিতীয় পত্র ক্লাস করাবেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া করাবো, এটা আমাদেরকে শেষ করতে হবে, এটা শেষ করলে করবো। পাঠাইব রামানুজ। রামানুজ মানে হচ্ছে রামের অনুজ। তাহলে রামের অনুজকে, রামের অনুজ মানে হচ্ছে ভাই, তাহলে রামের অনুজ হচ্ছে লক্ষণ। লক্ষণ কি? রামানুজ মানে লক্ষণকে বোঝানো হচ্ছে, লক্ষণ। পাঠাইব রামানুজ সমনে ভবনে। সমনে ভবনে শব্দ অর্থ হচ্ছে জমালয় কিংবা মৃত্যুপুরী। কেমন? মৃত্যুপুরীতে পাঠাবো, মৃত্যুপুরীতে পাঠাবো। কাকে পাঠাবো? যা যে মারি ফেলবো পুরো এটাকে। লঙ্কার কলঙ্ক। লঙ্কার কলঙ্ক মানে লঙ্কার মধ্যে যে রাক্ষস রাজ্যের মধ্যে যে মানুষ ঢুকে গেছে, এটাই হচ্ছে লঙ্কার কলঙ্ক। আজি, আজি মানে হচ্ছে আজ। বঞ্জীব, বঞ্জীব মানে হচ্ছে মোচন করব, মুছে ফেলব, মোচন করব। আহবে, আহবে মানে হচ্ছে যুদ্ধ দিয়ে। আহবে মানে কি? যুদ্ধ ধারা। আজকে তার সাথে অস্ত্র দিয়ে যুদ্ধ করব, যে মানুষ যে লঙ্কাপুরীর মধ্যে ঢুকছে, মানুষ যে রাক্ষস রাজ্যের মধ্যে ঢুকে, আজকে সেটা আমি মোচন করে ফেলবো, সেই লঙ্কার কলঙ্ক। সেটা কি কেমন করে মোচন করব? আহবে, আহ মানে যুদ্ধ করে, তার সাথে যুদ্ধ করে। কার সাথে? লক্ষণের সাথে যুদ্ধ করে। বুঝছে কিনা বলো? সালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। ওকে গুড। এরপর দেখো উত্তরেলা বিভীষণ। এতক্ষণ পরে বিভীষণ উত্তর দিচ্ছে, তার চাচা উত্তর দিচ্ছে। বৃতায়ে সাধনা মানে আমি যে এতদিন সাধনা করছি, আমি সত্যের পক্ষে থাকবো, আমি তো জ্ঞানী। কেমন? দিমান, বলছিলাম না? দিমান মানে হচ্ছে, দিমান মানে হচ্ছে জ্ঞান, যার জ্ঞান আছে। অর্থাৎ দিমান কাকে বলা হয়? বিভীষণকে বলা হয়। রাঘব দাস, আমি রাঘব দাস। তাহলে রাঘব দাসকে বিভীষণ, রাঘব দাসকে বিভীষণ। অর্থাৎ রঘুবংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে রাঘব। রাঘবের পক্ষ নিয়েছে হচ্ছে এখন বিভীষণ, সেজন্য রাঘব দাস বলতে এখানে বিভীষণকে বোঝানো হয়েছে। বুঝছে কিনা বলো? কি প্রকারে
কি প্রকার মানে কি প্রকারে তাহার বিপক্ষে, তাহার মানে কার, বিভীষণের বিপক্ষে কাজ করিব। রক্ষিতে অনুরোধ, রক্ষিত মানে রক্ষা করার, অনুরোধ তোমার অনুরোধ রক্ষার জন্য তুমি যে দরজা ছেড়ে দিতে বলতেছ, তোমার অনুরোধ রক্ষা করার জন্য আমি তার বিপক্ষে কেমনে কাজ করবো, আমি তো তার পক্ষে নিয়ে নিয়েছি। সেজন্য বলছে গড়ের শত্রু বিভীষণ, গড়ের মানুষই আছে বেড়া, বুঝছো? লঙ্কার কলঙ্ক বলতে, লঙ্কার কলঙ্ক বলতে অর্থাৎ লঙ্কাপুরীর মধ্যে যে মানুষ ঢুকে গেছে, রাক্ষস রাজ্যের মধ্যে যে মানুষ ঢুকছে, লক্ষণ ঢুকছে, এটাই হচ্ছে লঙ্কার কলঙ্ক। লঙ্কার কলঙ্কের মধ্যে মানুষ ঢুকে গেছে, এটাই হচ্ছে লঙ্কার কলঙ্ক। উত্তরিলে কাতরে রাবণী, রাবণীকে বলো তো? রাবণ হচ্ছে যে রাবণ, আর আমরা জানি বাবার নামের সাথে ছেলের নাম এই প্রত্যয়যুক্ত করলে ছেলের নাম হয়, তো সেটা হচ্ছে রাবণী, বুঝছো? ওকে, আজকে এতটুকু পর্যন্ত থাক, রাবণী পর্যন্ত। কেমন? কাতরে মানে এখানে আসলে রাবণী দ্বারা কাকে বোঝানো হয়েছে? মেঘনাথ। তাহলে আগামী ক্লাসে আমরা দেখি এটা শেষ করব নাকি তোমাদের ওই যে কি বলো যে ভাইয়া আপনাদের অ্যাডমিশন ক্লাসগুলো কি শুরু করে দিয়েছেন? হ্যাঁ ভাইয়া, আমাদের এরপরে অ্যাডমিশন ক্লাস আছে খুবই একদম বিস্তারিতভাবে। আজকেও ক্লাস চলবে, আজকেও ক্লাস আছে, রেকর্ড ক্লাস আছে, বাংলা ক্লাস আছে 2টা মেবি, এখন থেকে রেগুলার হবে। তো তোমরা অ্যাডমিশনের প্রতি চলে। আর তোমাদের যাদের এই যে বিভীষণের প্রতি মেঘনাথ ক্লাস লাগবে, এবং মাইকেল মধুসূদন দত্তের মাথা এত জটিল ছিল, হ্যাঁ, তোমাদের যাদের বিভীষণের প্রতি মেঘনাথের ক্লাস লাগবে বা বাংলা ক্লাস লাগবে, তোমরা সবাই আজকে আমাদের পড়ালেখা ফেসবুক গ্রুপ যেটা আছে, পড়ালেখা চার্জ দিলে আসবে, আজকের যে কোনো ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে তুমি পোস্ট দিবা শাকিল স্যারের বাংলা ক্লাস কেমন লেগেছে সেটা, এবং পরবর্তী তুমি কোন ক্লাস চাও সেটা এখানে লিখে দিবা, আমরা অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে? সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এত কষ্ট করতেছি ভাই, আমি সকাল থেকে অনেকগুলো ক্লাস নিয়েছি, ক্লাস অনেক মজা। থ্যাংক ইউ প্রশান বিশ্বাস, তোমরা একটা করে পোস্ট করে দিবা। ওকে স্যার, বিভীষণকে লঙ্কার কলঙ্ক, স্যার এখানে লঙ্কার কলঙ্ক বলতে এই যে লঙ্কাপুরীর মধ্যে যে রাক্ষস রাজ্যের মধ্যে যে একজন মানুষ ঢুকে গেছে, এটা হচ্ছে লঙ্কার কলঙ্ক। আজকে সেটা বুঝবো, কাকে হত্যা করে? লক্ষণকে হত্যা করে। যে আর বঞ্জীব মানে মোচন করবো হবে যুদ্ধ দিয়ে। আল্লাহ হাফিজ, সাহেব সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাই একটু করে যেটা বলছি সেটা মাথায় রাখবা, যাদের যে ক্লাস দরকার হয় অবশ্যই আমাদের এখানে জানাবা। ঠিক আছে? বাংলার কোন বিষয়ে তোমরা ক্লাস চাও, অধিক যেখানে মতামত হবে, বিভীষণ প্রতি মেঘনাথ এটা শেষ করবো, আমি রাবণী পর্যন্ত শেষ করেছি, নেক্সট ক্লাসে রাবণীর পর থেকে শেষ করবো, যদি অ্যাটেন্ডেন্স সবাই থাকে আর কি। পরের ক্লাস এখানে গ্রুপে রুটিন দেওয়া আছে, তোমরা বলছি সেটা আমাদের গ্রুপে একটা করে পোস্ট দিবে, অ্যানিমিয়াস পোস্ট হতে পারে বা তুমি নিজে দিতে পারো, আমার যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে নাও। আজকে ক্লাস কেমন হচ্ছে সেটা জানাবো অবশ্যই, কারণ মানুষ প্রশংসা পেতে ভালোবাসে। তাহলে সবাই ভালো থাকিস। হ্যাঁ ভাইয়া, আপনাদের অ্যাডমিশনের ক্লাসগুলো, আমাদের অ্যাডমিশনের ক্লাস শুরু করে দিয়েছি, তো আজকেও ক্লাস আছে, এখন 9টা থেকে আমাদের ক্লাস আছে। ঠিক আছে? তাইলে তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও, সুন্দর থাকিও। আল্লাহ হাফেজ।